আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা ন্যারেশনের পরবর্তী অংশ নিয়ে কথা বলবো আজ ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, তাহলে আমরা গতকালকে যতটুকু শেষ করেছিলাম এর পরের অংশ থেকে কথা বলবো। তো দেখেন, আমরা গতকালকে মূলত আমরা ন্যারেশনের 1 নাম্বার পার্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজ আমরা ন্যারেশনের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। কেমন? আজ আমরা ন্যারেশনের পার্ট 2 নিয়ে কথা বলবো। তো আমাদের আজকের আলোচনায় ন্যারেশনের এই দ্বিতীয় অংশে আমরা গতকালকে যতটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে আমরা আলোচনায় চলে যাই। তো গতকালকে যা বলেছিলাম আমি আপনাদেরকে একটু হালকা করে মনে করায় দেই যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন যে কোনো সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা যখন নিয়ে যাই, যে কোনো রকমের সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি, যাই হোক না কেন, আমরা ঘুরায় ফিরায় এদেরকে অ্যাসার্টিভে কনভার্ট করব। এইটা আমরা একটু মাথায় রাখবো, যেটা আমাদের আজকে মারাত্মক কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, বাবুল ভাই, শহীদুল ভাই, শিউলি রানী, সৈকত ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা এটা দেখেছিলাম। এরপর আমরা বলেছিলাম যে আমরা যখন ন্যারেশন পরিবর্তন করি, আমরা বলেছিলাম যে আমরা ন্যারেশন পরিবর্তন করলে পার্সন পরিবর্তন হয়, টেন্স অথবা ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়, আর একটা বিষয় যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড বা নৈকট্যবাচক শব্দগুলো। ঠিক আছে, আপনাদের মনে আছে, আই হোপ ভুলেন নাই, আমি আপনাদেরকে একটু মনে করায় দেই। যেমন ধরেন আপনি বললেন she said, সে বলল I live here, আমি এইখানে বাস করি। আমরা যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করব আমরা এইভাবে লিখব she said that, she said that, I হয়ে যাচ্ছে she, live হয়ে যাচ্ছে lived, here হয়ে যাচ্ছে there। তাহলে দেখেন I হয়ে গেছে she, live হয়ে গেছে lived, here হয়ে গেছে there। তার মানে আমরা যখনই ন্যারেশন পরিবর্তন করি তখন পারসন পরিবর্তন হয়। এই যে ফার্স্ট পারসন পরিবর্তিত হয়ে এখানে থার্ড পারসন হয়ে গেছে। টেন্স বা ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়। এই যে ছিল প্রেজেন্ট টেন্স অথবা ভার্বের 1 নাম্বার ফর্ম, এই যেটা পাস্ট টেন্স বা ভার্বের 2 নাম্বার ফর্ম হয়ে গেছে। আরেকটা বিষয় হলো নিয়ারেস্ট ওয়ার্ড বা নৈকট্যবাচক বা কাছের যেই শব্দগুলো থাকে, যেমন এখানে ছিল হিয়ার মানে এইখানে, আমরা লিখলাম দেয়ার মানে সেইখানে। তার মানে কি কাছের শব্দটারে দূরের শব্দ বানাই দিছি। তো ন্যারেশন পরিবর্তন করলে আমরা এই 3টা কাজই করি। হ্যাঁ, এক্সট্রা ভাবে দেখেন আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কখনো দ্যাট লিখি, কখনো ইফ লিখি, কখনো টু লিখি, এই বিষয়গুলো আমাদের যুক্ত হয় আর কি। এরপরে বলেছিলাম যে আপনাকে যে কোনো মূল্যে হ্যাঁ এই পার্সনের যে চার্টটা এটা মুখস্থ রাখতে হবে। আমরা এখানে বলেছিলাম আপনি এভাবে মনে রাখবেন যে একটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে, সাবজেক্টিভ ফর্ম, 2 নাম্বার অবজেক্টিভ ফর্ম, 3 নাম্বার পজেসিভ ফর্ম, 4 নাম্বার রিফ্লেক্সিভ ফর্ম, 5 নাম্বার ডাবল পজেসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ এবং ডাবল পজেসিভ। ওকে স্যার, ভার্বের ফর্মস গুলো কি? ভাই আমরা আজকে ভার্বের ফর্ম বলতেছি না, হ্যাঁ আমরা প্রোনাউনের ফর্ম বলতেছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ এবং ডাবল পজেসিভ। আমি এখানে বলেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আপনি সাবজেক্টিভ অবজেক্টিভ না বলে এটাকে এভাবে বলবেন 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে আপনি বলে শেষ করতে পারেন। ঠিক আছে, মাহমুদুল হাসান বাবু ভাই বলছেন লাভ ইউ দাদা, ধন্যবাদ দাদা। আচ্ছা, তাহলে খেয়াল করেন ভাই আমরা এটাকে কিভাবে মনে রাখবো, গতকালকে বলছি, আজকে খুব বেশি পেঁচাইতে যাচ্ছি না, এত ব্যাখ্যা করতে যাচ্ছি না। আই, মি, মাই, মাইসেলফ, মাইন, ফার্স্ট পারসন আই থেকে আপনি মনে রাখলেন এটা। এবার আপনি যদি ইউ দিয়ে যান বা উই দিয়ে যান, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স, ইউ দিয়ে ইউ, ইয়োরসেলফ, সিঙ্গুলার হলে ইয়োরসেলফ, প্লুরাল হলে ইয়োরসেলফ, ইয়োরস। হ্যাঁ, এই চারটাকে আমি বলেছিলাম আপনারা একটু কষ্ট করে মনে রাখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মনে আছে। এরপর আমরা ছোটবেলায় যেভাবে পড়ে আসছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এগুলো আমরা মনে রেখেছিলাম। তবে আমরা এই টেন্সের পেরেশানি না নিয়ে এভাবে মনে রাখতে পারি, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে আমাদেরকে লিখতে হয় হ্যাড।
একটা হ্যাড থাকলে লিখতে হয় দুইটা হ্যাড। হ্যাঁ, একটা হ্যাড থাকলে আমাদেরকে দুটো হ্যাড লিখতে হয়, কারণ একটা হ্যাড থাকে পাস্ট ইনডিফিনিটে। ওকে, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট পারফেক্টে গিয়ে হ্যাঁ আমাদেরকে পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট বানাতে হয়। তো দেখেন পাস্ট ইনডিফিনিটে যেই ভার্বের পাস্ট ফর্ম থাকে হ্যাড এর পরে, সেই ভার্বের কিন্তু থার্ড ফর্ম হয়। সেই দিক থেকে হ্যাড হচ্ছে। ওকে, আচ্ছা, তারপর আমরা মাথায় রাখবো শ্যাল থাকলেও উড হয়, উইল থাকলেও উড হয়, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে সব ক্ষেত্রে মাস্ট লেখা যায়। তবে চিরকালীন বাধ্যবাধকতা না বোঝালে সেই ক্ষেত্রে আপনি চাইলে হ্যাড টু লিখতে পারেন। আর যদি শুড থাকে তাহলে আমরা শুড হ্যাভ প্লাস V3 লিখবো। এই তো মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট। এরপর আমরা বলেছিলাম কাছের যে শব্দগুলো, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোজ, হ্যাঁ এগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আসেন আমরা এখন যে অংশটাতে চলে যাব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আপনাদেরকে আরেকবার একটু মনে করায় দেই, আরেকবার। সেটা হলো এই একটু আগে আমরা জেনে আসলাম, আমরা যখনই ন্যারেশন চেঞ্জ করি অ্যাসার্টিভ থাকলে তাকে আমরা অ্যাসার্টিভই বানাই। যদি ইন্টারোগেটিভ থাকে তাকেও আপনার আমার কি বানাতে হবে? অ্যাসার্টিভ বানাইতে হবে। তাহলে যদি আমাদের ইন্টারোগেটিভ থাকে আমরা কি বানাবো ভাই? অ্যাসার্টিভ বানাবো। তাহলে বিষয়টা হচ্ছে ইন্টারোগেটিভে অ্যাসার্টিভ বানাইতে হবে। থাকবে ইন্টারোগেটিভ, আমরা অ্যাসার্টিভে কনভার্ট করব। কিভাবে করব এই বিষয়গুলো এখন আমরা ধাপে ধাপে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আমরা যাচ্ছি। তাহলে আসেন আমরা দেখা শুরু করি। তার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে মনে করায় দেই, আমাদের জানা আছে ভাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে টোটাল ভাগ করলে 4 ভাগে ভাগ করা যায়। জানি না আপনাদের জানা আছে কিনা, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে টোটাল যদি ভাগ করেন তাহলে 4টা ভাগে ভাগ করতে পারবেন। আমরা সেই 4 ভাগে যাচ্ছি না, আমরা জাস্ট 2 ভাগে দেখতেছি। একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, তাই না? আমরা পড়ে আসছি যে ইয়েস নো কোয়েশ্চেন, এটাকে বলা হয় পোলার কোয়েশ্চেন, হ্যাঁ, অথবা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে ভাই ডব্লিউএস কোয়েশ্চেন, এটার নাম হচ্ছে গিয়ে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তো এগুলো আমরা জানি ইনশাআল্লাহ, এখানে মনে হয় না খুব বেশি পেরেশানি হবে আমাদের। তারপর একটু আপনাদেরকে মনে করায় দেই। তো দেখেন ইয়েস নো কোশ্চেন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। যদি কোনো প্রশ্ন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে যায় তাহলে আপনার ড্যাম শিওর থাকেন সেটা একটা ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনের উত্তরটা আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? আপনি যদি করেন তাহলে বলবেন ইয়েস, না করলে নো। শুরু হয়েছে কি দিয়ে ভাই? দেখেন এই যে অক্সিলারি ভার্ব দিয়ে, এরপরে সাবজেক্ট আছে। আর এখানে আমরা যেটা মাথায় রাখবো ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা সেম থাকবে। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ, এই পর্যন্ত সমস্যা নাই, স্ট্রাকচার সেম। তবে এই অক্সিলারি ভার্বের পূর্বে আমাদের একটা ডব্লিউএস ওয়ার্ড লিখতে হবে। যদি আমরা এটাকে ডব্লিউএস ওয়ার্ড বলি, এটা রিয়েল নেম হলো কোয়েশ্চেন ওয়ার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড, আমরা ডব্লিউএস ওয়ার্ড বলি। যেমন দেখেন যে উইল ইউ ডু ইট, আমি কিন্তু এটা দিয়ে লিখতে পারি। এখানে আমি লিখলাম যে উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? আপনি যদি করেন তাহলে বললেন ইয়েস, না করলে নো। কিন্তু ধরেন আপনি বললেন যে ভাই হ্যাঁ আমি এটা করব, তখন আমি যদি আপনাকে ডব্লিউএস কোয়েশ্চেন করি, যেমন আমি যদি বলি যে ধরেন একটু কালারটা চেঞ্জ করে নেই আমরা, when will you do it, তুমি এটা কখন করবে? এখন আপনি চাইলেও আর ইয়েস নো বলতে পারছেন না, বলতে হবে সকালে, বিকেলে, সন্ধ্যায়, আগামীকাল। আবার আমরা যদি স্থান জানতে চাই তাহলে আপনাকে কি প্রশ্ন করব? where will you do it, তুমি এটা কোথায় করবে? আবার আমরা যদি কারণ জানতে চাই তাহলে বলবো why will you do it, তুমি এটা কেন করবে? আবার আমরা যদি বলতে চাই কিভাবে করবে, তখন আমরা কি বলবো?
হাউ উইল ইউ ডু ইট। তার মানে দেখেন এই যে ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করছে না, প্রশ্ন তৈরি করার কাজটা করতেছে কে? এই যে অক্সিলারি ভার্ব। এইখানে দেখেন তো প্রশ্ন তৈরি করার কাজটা করলো কে? অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সের সামনে চলে আসবে, অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সের সামনে অর্থাৎ সাবজেক্টের সামনে চলে আসবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ। ওকে ডিয়ার। অহনা জেসমিন আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আসেন আমরা একটু স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেখি। যদি এই স্ট্রাকচার থাকে তাহলে আপনি জাস্ট অক্সিলারি ভার্বটাকে পেছনে নিয়ে সাবজেক্টটাকে সামনে আনবেন। তাহলে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে বাকি অংশ। হ্যাঁ, আর এরপরে কিন্তু ফুল স্টপ দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে উইল ইউ ডু ইট, এটা হয়ে গেল কি? ইউ উইল ডু ইট। আর এক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, দেখেন এক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, এইখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবো না, ডাব্লিউএস ওয়ার্ডটা ঠিকই থাকবে। হ্যাঁ, তবে আমরা যেই কাজটা করব অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে না রেখে পেছনে নিয়ে যাব। এখানে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে খেয়াল করেন। এরপরে প্রশ্নবোধক চিহ্ন আর দেয়া যাবে না। এখানে গভীর মনোযোগের সাথে যে জিনিসটা খেয়াল করবেন, দেখেন এটা কিন্তু কখনোই স্বয়ং সম্পূর্ণ সেন্টেন্স নয়, এর আগে অবশ্যই একটা অংশ থাকবে। ঠিক আছে, এর আগে অবশ্যই একটা অংশ থাকবে। তাহলে আসেন আমরা ধরে নেন এখান থেকে আমরা খুব বেশি লিখছি না, আমরা ধরে নেন খুব বেশি লিখছি না, আমরা লিখতেছি ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, দেখেন আমি লিখে দিই, মজা পাইবেন। তাহলে এইখানে এক্সট্রা হবে কি আসছিল, একটা ডাব্লিউএস ওয়ার্ড। ধরে নেন এটা ছিল when will you do it। আমরা এখন এটা যেই কাজ করব, দেখেন when will you do it এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা whenটাকে সামনে রেখে দেব, when থাকবে। এইবার willটাকে আমরা ইউ এর পেছনে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে when you will do it। যদি প্রশ্নবোধক চিহ্ন দেন তাহলে কিন্তু সেন্টেন্স শেষ। এখন বলতে পারেন ভাই এটার মানে কি? ভাই এটা তো জাস্ট একটা বাক্যের দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো নাই। ঠিক আছে, শ্যাল কখন হবে, উইল কখন হবে, এটা নিয়ে ডিটেইল ক্লাস করায়েন প্লিজ। আচ্ছা ফারজানা এরশাদ, চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবার আপনাদের পালা। আমি আপনাদেরকে একটা ইন্টারোগেটিভ দিচ্ছি, আমি কয়েকটা ইন্টারোগেটিভ দিচ্ছি, আপনারা এটাকে অ্যাসার্টিভ বানাবেন। হু আর ইউ, আপনারা এটাকে অ্যাসার্টিভ বানান, দেখি পারেন কিনা। 2 আর দেই কামিং, আপনারা এটাকে অ্যাসার্টিভ বানান। 3 হোয়াট ইজ ইওর নেম, আপনারা এটাকে অ্যাসার্টিভ বানান। দেখি এই 3টা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আপনারা অ্যাসার্টিভ বানাতে পারেন কিনা, একটু কুইকলি ট্রাই করবো আমরা। হ্যাঁ, আচ্ছা যাক, আপনারা চেষ্টা করছেন, আমি আপনাদের সাথে একটু হেল্প করি। তাহলে এই যে সামনে আছে অক্সিলারি ভার্ব, এরপরে আছে সাবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ডের ভ্যালু নাই, আমরা হু লিখলাম। এইবার ইউটারে আগে লিখবো, আরটাকে পরে লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দিছেন তো সেন্টেন্স শেষ। ওকে, আচ্ছা সাদ ভাই আমার হোয়াটসঅ্যাপে নক দিন ক্লাস শেষে। আচ্ছা, আর দে কামিং, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটাকে সামনে আনি, আমরা কি আনবো? দে আর কামিং। এই যে দেখেন অ্যাসার্টিভ হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন হোয়াট ইজ ইওর নেম। অনেকে এখানে যে কাজটা করে হোয়াট ঠিকই লেখে, এরপর ইজটা এখানে রেখে দেয়। ভাই ইজটা তো এখানে রাখা যাবে না, তাহলে আমাদেরকে লিখতে হবে হোয়াট ইওর নেম ইজ। সামনে কিন্তু কিছু অংশ আছে, এই যে ডাব্লিউএস ওয়ার্ড যেখানে দেখতে পাচ্ছেন এর সামনে একটা অংশ থাকবে, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ অংশ নয়। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে অনেকে লিখে ফেলছেন, ধন্যবাদ। নিপন দাস, শহীদুল ইসলাম ভাই, আদর আলী শেখ, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, তাহলে আমরা এটা পারবো। এইবার তাহলে চলে আসি আমরা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তনে চলে আসতেছি আমরা। দেখেন এইখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে, হ্যাঁ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখেছিলাম সেড, টোল্ড, এখানে সেই কাজটা করা যাবে না। ওকে, আব্দুল্লাহ মামুন, অহনা জেসমিন, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে হবে আস্কড, টোল্ড অথবা ইনকোয়ার্ড।
আর যখন আপনি লিঙ্কারটাকে তুলে দিবেন সেক্ষেত্রে, অর্থাৎ সরি, আপনি লিঙ্কার হিসেবে কি ব্যবহার করবেন, আপনি যখন ইনভার্টেড কমাটাকে তুলে দিবেন, তুলে দিয়ে আপনাকে ইফ অথবা হোয়েদার লিখতে হবে, তুলে দিয়ে আপনাকে ইফ বা হোয়েদার লিখতে হবে। তবে শর্ত হচ্ছে যদি প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে, যেমন দেখেন এই যে কোয়েশ্চেনটা, এটা কি দিয়ে শুরু হয়েছে বাবা, এই কোয়েশ্চেনটা শুরু হয়েছে দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোনো প্রশ্ন শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ লিখতে হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এইখানে তাহলে ইফ এর বাংলা কি হবে? এইখানে ইফ এবং ওয়েদার এই দুটোর বাংলা হবে কি না, জানি কিনা, গিয়েছে কিনা, এসেছে কিনা, খায় কিনা, যায় কিনা, পরে কিনা, কি না। খেয়াল করেন, আমরা যারা একদম স্বতঃসিদ্ধ ভাবে মনে করি যে ইফের বাংলা হলো যদি, তারা কিন্তু বোকার স্বর্গে আছেন। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, অক্সিলারি ভার্বকে তুলে দিব, ইনভার্টেড কমাকে তুলে দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে যখন ইফ লিখবো, সেই ইফের বাংলা যদি বলা যাবে না, তখন হবে কি না। অন্যদিকে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে যে ডব্লিউএস ওয়ার্ড আছে আমরা সেটাই লিখবো। তাহলে আসেন আমরা একটু দেখে নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কোয়েশ্চেন, দ্য ওল্ড ম্যান একজন মানুষ। আমরা বলেছি যে প্রোনাউন বানাই নেব আমরা নাউনকে, এটা হলো আমাদের সাবজেক্ট। সেড, এই যে দেখেন আমাদের রিপোর্টিং ভার্ব। মি, এই যে দেখেন আমাদের অবজেক্ট। এবার আমরা একটু চলে আসি ইউটা ভার্বের, দেখেন বলেন না অক্সিলারি ভার্ব বলছি আমরা, ইউটা মূল ভার্বের আগে আছে, তার মানে ইউ হলো সেকেন্ড পারসনের 1 নাম্বার ফর্ম। 1 নাম্বার ফর্ম মানে কি? ইউর, ইয়োরসেলফ, ইয়োরস। হ্যাঁ, আমি বলেছিলাম যে প্রথম ইউ হচ্ছে সাবজেক্টিভ, এরপরে হলো অবজেক্টিভ, এরপরে হলো পজেসিভ, এরপরে হলো রিফ্লেক্সিভ, এরপরে দেখেন ইয়োরস, ডাবল পজেসিভ। আচ্ছা, মি, এটা হলো ফার্স্ট পারসনে কয় নাম্বার ফর্ম? আমরা জানি আই হলো 1 নাম্বার ফর্ম, মি হলো 2 নাম্বার ফর্ম, তাহলে হচ্ছে 2 নাম্বার ফর্ম আছে। আর আপনাদের সাথে আমরা একটা টিপস শেয়ার করেছিলাম, ট্রিক্স শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো 1 2 3। ইনভার্টেড কমার ভিতরে যে 1 2 3 বা ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন আছে, এগুলোকে আমরা এস ও এন এইভাবে পরিবর্তন করা শিখব। আমরা এইভাবে পরিবর্তন করা শিখব। কিভাবে? যে দেখেন ইনভার্টেড কমার ভিতরের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এই যে ফার্স্ট পারসন আছে, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, হি অনুযায়ী চেঞ্জ হবে। এরপরে দেখেন ইনভার্টেড কমার ভিতরের যে সেকেন্ড পারসন, এটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এই যে সেকেন্ড পারসন, এটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখানে অবজেক্ট কোনটা? এই যে মি অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আসেন আমরা এই সেন্টেন্সটা ন্যারেশন পরিবর্তন করি। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটা আমাকে বললো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো? তার মানে এটা একটা প্রশ্ন, আমরা এই জায়গাটাতে অবশ্যই আস্কড লিখবো আমরা। হ্যাঁ, সরি, এখানে টোল্ড হবে না। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, এখানে টোল্ড হবে না, আস্কড, ইনকোয়ার্ড। চাইলে আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন কোয়েশ্চেনড। এটা আমি অসতর্কতার কারণে খেয়াল করি নাই বাবা। এখানে হয় আস্কড লিখবো আমরা, না হলে ইনকোয়ার্ড লিখবো, অথবা আমরা কোয়েশ্চেনড লিখবো। হ্যাঁ, কিছু কিছু রেয়ার কেস আছে যেখানে আমরা কোয়েশ্চেনড না লিখে এইখানে ব্যবহার করি ওয়ান্টেড টু নো। আমরা এখানে চাইলে ওয়ান্টেড টু নো ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখবো এখন। তাহলে দেখেন দ্য ওল্ড ম্যান সেড টু মি, তাহলে আমরা লিখবো দ্য ওল্ড ম্যান আস্কড, আস্কড এর পরে টু লেখা যাবে না কিন্তু, মি, বৃদ্ধ লোকটা আমাকে প্রশ্ন করলো। এবার শুরু হয়েছে কি দিয়ে ভাই? অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় আমরা ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে এইখানে একটা ইফ লিখবো। আমি চাইলে এখানে ইফ না লিখা ওয়েদার লিখতে পারতাম। এইবার দেখেন আগে কিন্তু কেন্দ্রে কুড বানানো যাবে না, সেকেন্ড পারসনের 1 নাম্বার ফর্ম আছে, তাহলে মি এর 1 নাম্বার ফর্ম। মি এর 1 নাম্বার ফর্ম কি বাবা? আই। এইবার কারণ আমরা জানি সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ হলেও সেটারে অ্যাসার্টিভ বানাতে হয়, তাহলে আমরা এটারে সাবজেক্ট আই লিখে ফেললাম, এই যে আই। এইবার খ্যানটা পেছনে গিয়ে খুড হয়ে গেল, আই খুড। এইবার দেখেন
মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসছে মি, আই মি, ফার্স্ট পারসন 2 নাম্বার ফর্ম আছে, তাহলে হি এর 2 নাম্বার ফর্ম হবে কি হবে বাবা, এইখানে আমরা লিখে দেব হিম। এরপরে যদি প্রশ্নবোধক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্স শেষ। আপনাকে এখানে যেই কাজটা করতে হবে, আপনি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবেন না, আপনাকে ফুল স্টপ দিতে হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করেন। এই তো মাশাআল্লাহ, অনেকে উত্তরও লিখে ফেলছেন। তাহলে এটা আমরা মাথায় রাখবো, হ্যাঁ আমরা এটা মাথায় রাখবো, মাথায় রাখলে আমরা ইজিলি এই অংশগুলোকে কভার করতে পারি। তাহলে এবার আসেন আমি ধরে নেন এটাকে একটু মুছে ফেলি, হ্যাঁ আমি মুছে ফেলে আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দেখাই, ধরেন এবার এরকম থাকলো আর কি, দ্য ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটা আমাকে বলল, হ্যাঁ আমি এটা মুছে ফেললাম, আমি এখানে একটা সেন্টেন্স আপনাদেরকে লিখে দেই। বৃদ্ধ লোকটা আমাকে বলল, হু আর ইউ। তাহলে দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটা আমাকে বলল, হু আর ইউ, তুমি কে। এইবার বাবা এই প্রশ্নটা, এটা একটা প্রশ্ন, শুরু হয়েছে কি দিয়ে, অক্সিলারি দিয়ে শুরু হয় নাই, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমাকে তুলে দিয়ে আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই লিখবো এখানে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো দ্য ওল্ড ম্যান আস্কড মি। এইবার এখানে ইফ লেখার সুযোগ নাই, আমাদেরকে হু আছে, হুই লিখতে হবে। এখানে হু লিখলাম। এবার দেখেন আমরা যদি আগে ভার্ব লিখে ফেলি পরে সাবজেক্ট লিখি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, 1 নাম্বার ফর্ম, তাহলে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে ইউটা হয়ে গেল আই। এইবার এম ইজ আর থাকলে হয়ে যায় ওয়াজ ওয়্যার। দ্য ওল্ড ম্যান আস্কড মি হু আই ওয়াজ। ওকে ডিয়ার আরিফ খান ভাই, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এই যে আমাদের অহনা জেসমিন উত্তর লিখে ফেলছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ অহনা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আমাদের আব্দুল্লাহ মামুন ভাই, ইমরান খান ভাই লিখতেছেন যে স্যার পেইড ব্যাচে আবার ভর্তি হব। ভাই আপনি তো আচ্ছা আমি ক্লাসের পরে আপনাকে নক দিচ্ছি ইনশাআল্লাহ। এই তো নিপন দাস ভাই, আব্দুল্লাহ মামুন ভাই সহ অনেকেই লিখে ফেলছেন, দেখছেন মাশাআল্লাহ। এগুলো ভাই আমি আবারও বলি, দেখেন আমি গতকালকেও বলেছিলাম আপনাদেরকে, মানে গতকালকেও আমি বলেছি যে আমরা যখন ন্যারেশন প্র্যাকটিস করি বা আমরা যখন ন্যারেশন শিখি, আমাদের ধারণা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে ন্যারেশন কাজে লাগে না। এটা একটা ডেঞ্জারাস কথা। হ্যাঁ, আমাদের অনেকের ধারণা প্র্যাকটিক্যাল লাইফে ন্যারেশন লাগে না। এই যে দেখেন আমাদেরকে রাধা রানী কমেন্ট করছেন যে আদাব স্যার হবিগঞ্জ থেকে দেখছি। এইটাই দেখেন, এই যে হবিগঞ্জ থেকে দেখছি উনি লিখছে, এটাকে আমি ন্যারেশন আকারে বলতে পারি যে রাধা রানী আমাকে আদাব দিয়ে বললো যে সে হবিগঞ্জ থেকে আমাদের ক্লাস দেখছে। এই যে দেখেন ন্যারেশন হয়ে গেছে। ঠিক আছে, একজনের কথার উদ্ধৃতি দিলেই তো এটা ন্যারেশন। আব্দুল্লাহ মামুন ভাই লিখছেন যে সেকেন্ড ব্যাচে আমাদের 21 তারিখে ইনশাআল্লাহ ভর্তি হন, আল্লাহর রহমতে অনেক ফায়দা হবে। আব্দুল্লাহ মামুন ভাই অনেক ফায়দা হবে না, তাবলীগ স্টাইলে বলছেন। আচ্ছা এইবার আসেন বাবা 2 নং প্রশ্নের উত্তরটা দেখি আপনাদের মধ্যে কে বলতে পারেন। ঠিক আছে, যারা 2 নাম্বার আর 4 নং প্রশ্নের উত্তর লিখে দিতে পারবেন তারা বিশাল বড় বস। আচ্ছা তাহলে দেখেন এখানে আছে she told me what is her name। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা অনেক ভাই বোনেরা ভুল করে ফেলে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখেন, she asked me, সে আমাকে প্রশ্ন করলো যে হোয়াট, ডব্লিউএস ওয়ার্ড আছে আমরা চেঞ্জ করবো না, আমরা হোয়াটের জায়গায় হোয়াট রাখলাম। আচ্ছা এবার দেখেন সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হয় বাবা, অবজেক্ট। তাহলে ইউর আছে 3 নাম্বার ফর্ম, তাহলে আমরা মি এর 3 নাম্বার ফর্ম নিব, আই মি মাই। এই যে আমাদের ইমরান খান ভাই লিখে ফেলছেন, মোহাম্মদ আকাশ ভাই কুড়িগ্রাম থেকে, সুরভি সুচি, মশিউর রহমান রিফাত ভাই, ওয়াও মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। তাহলে ইওর নেমটা হয়ে গেল কি এখানে, মাই নেম ওয়াজ। এইখানে ফুল স্টপ, প্রশ্নবোধক দিলে কিন্তু আমাদের সেন্টেন্স শেষ। এবার বাংলাটা খেয়াল করেন, সে আমাকে বলল তোমার নাম কি, আর এখানে আমরা বললাম সে আমাকে প্রশ্ন করলো যে আমার নাম কি ছিল। আচ্ছা
একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা আমি দেখায় দিয়ে মজার ব্যাপার হচ্ছে যারা আমরা এটা লিখি, এটা হচ্ছে বাংলাদেশে আমরা অধিকাংশ স্টুডেন্ট যাদের মানে যারা এই কাজটা করে আর কি। বাট আপনি দেখবেন মডার্ন ইংলিশ এটা লিখলে মানে আপনাকে খুব ব্যাকডেটেড মনে হবে, যেটা কেমন কেমন জানি হলো। হ্যাঁ, আচ্ছা আমি এটা বলে দিব আপনাদেরকে যে আই টোল্ড হিম, আমি তাকে বললাম। ডিডেন্ট আই, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আই কে আই অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট হিম অনুযায়ী পরিবর্তন হবে। আর ডিড আমরা জানি V2, ডিড কি বাবা V2। তো আমাদের জানা আছে V2 থাকলে আমাদেরকে হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? অ্যাসিস্ট। তাহলে দেখেন আই টোল্ড হিম না লিখে আমি লিখতে পারি আই কোয়েশ্চেনড হিম। আপনি যদি চান আস্কড হিম লিখবো, লেখেন না ভাই, আমি তো মানা করি নাই। আই আস্কড হিম। এইবার দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে ইফ লিখতে হবে। তাহলে ওয়েদার লেখা যেত, ডিড আমরা আগে লিখবো না। হ্যাঁ, এবার ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সো আই এর জায়গায় আই থাকলো। এবার আমরা জানি V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, তাহলে আমরা হ্যাড লিখলাম। এখানে আমাদের অনেক ভাই বোন একটা চরম ভুল করে ফেলে। হ্যাঁ, যেমন এই যে আমাদের সৌরভী সূত্র এই কাজটাই করছেন। হ্যাঁ, সেটা কি জানেন, অনেকে যে ভুলটা করে ফেলে তারা মনে করে কি যে ডিড আছে না, তাহলে ডান লিখে দেয়। নো বাবা, এখানে ডান লেখা যাবে না। আমি তো বলেছি মূল ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে মূল ভার্ব কোনটা? অ্যাসিস্ট। হ্যাঁ, ও এখানে আবার দেখেন ডিড এর সাথে নট আছে, তাহলে আমরা লিখবো হ্যাডন্ট। একসাথে লাগানো আছে, তাই এখানেও লাগিয়ে লিখলাম অ্যাসিস্টেড। ইউ দেখেন ভার্বের পরে আছে, তার মানে এটা হলো অবজেক্টিভ ফর্ম বা 2 নাম্বার ফর্ম। তাহলে হিমের 2 নাম্বার ফর্ম হিম নিজেই, এই যে চলে আসছে হিম। ঠিক আছে, দেখেন হয়ে গেছে। আচ্ছা, এই তো আমাদের হারিস মিয়া ভাই লিখে ফেলছেন, থ্যাংক ইউ। আদর আলী শেখ, অহনা জেসমিন। এবার আসেন দেখেন, শি টোল্ড মি হোয়াটস ইওর নেম। একটা ইন্টারেস্টিং ওয়েতে আমরা এই জিনিসটা শিখবো। দেখেন কি বললো, শি টোল্ড মি হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। আচ্ছা দেখেন, এটাকে আমরা বাঙালিরা আমরা ছোটবেলা থেকে যে নিয়ম শিখছি সেই অনুযায়ী বলি, শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সে আমাকে বললো যে সে আমাকে প্রশ্ন করলো যে আমার নাম কি ছিল। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখেন শি আস্কড মাই নেম। এই যে দেখেন, তাহলে এটাকে আমরা 1 নাম্বার উপায়ে বলতে পারি, এইটাকে আমরা দেখেন 2 নাম্বার উপায়ে বলতে পারি। চাইলে এটাকে আমরা আরেকটা ওয়েতে বলতে পারি, সেটা হলো she wanted to know my name। দেখেন তো আমি যে 3টা ন্যারেশন পরিবর্তন করলাম, এই 3টা ন্যারেশনের পরিবর্তিত অর্থ একই কি না একটু কুইকলি কমেন্ট করতে হবে। একটু কুইকলি কমেন্ট করতে হবে। দেখেন তো আমরা পারি কিনা, 3টার পরিবর্তিত অর্থ একই কিনা, কি মনে হয় আপনাদের কাছে? ঠিক আছে, এই তো ইনশাল্লাহ পারা যাবে। তো দেখেন, সে আমাকে বলল তোমার নাম কি। আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন সে আমার নাম কি তা প্রশ্ন করলো, আর এখানে দেখেন সে আমার নাম জিজ্ঞাসা করলো, সে আমার নাম জানতে চাইলো। সে আমার নাম জানতে চাইলো, সে আমার নাম জিজ্ঞাসা করলো, আর সে আমাকে জিজ্ঞেস করলো যে আমার নাম কি ছিল। এই যত কিছু দেখতেছেন অর্থ কি আলাদা? আলাদা না, সবকিছু সেম। এইবার আপনারা বলেন তো, যদি এই 3টা থাকে, এই 3টার মধ্যে কোনটা বেস্ট অপশন হতে পারে? তো আমাদের দেশের স্যারেরা বা আমরা অনেক সময়, আমি নিজেও হয়তো এরকম করেছি একটা সময়, হ্যাঁ, সেটা হচ্ছে কি দেখেন, দুর্ভাগ্যের বিষয় হলো আমাদেরকে স্যারেরা বলবে 1 নাম্বারটা বেস্ট। ভাই 1 নাম্বারটা বেস্ট না, ঠিক আছে? 1 নাম্বারটারে আপনি গুড বলতে পারেন, আপনি 3 নাম্বারটারে বেটার বলতে পারেন, 2 নাম্বারটা হচ্ছে বেস্ট। কেন? কারণ অল্প কথায় কাজ হচ্ছে এবং 3টা একই। আমি আপনাদেরকে যেটা বলছি আর কি, দেখেন একই ন্যারেশন দেখবেন এক একটা গাইডে এক একজন টিচার এক এক রকম আনসার করছেন। মূল কথা ঠিক রেখে একটু পরিবর্তন করলে কোনো সমস্যা নাই। ন্যারেশন এরকম হতেই পারে, এটা নিয়ে ভয় ভীতি বা ভয় পাওয়ার
কোনো কারণ নাই। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ঠিক আছে ডিয়ার, তাহলে পারবো আমরা। এইবার আমাদের ইন্টারোগেটিভ শেষ, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসছি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স এই পাশে লিখে দিচ্ছি চে উ। এই চে উ মানে হলো বাবা চেনার উপায়। আমরা এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি। আচ্ছা, নাম্বার 1 মাথায় রাখবেন, 1 নাম্বার উপায় হচ্ছে সাবজেক্ট থাকে না। সাবজেক্ট কি আসলেই থাকে না? থাকে না তা নয়, সাবজেক্ট ইউ থাকে, হ্যাঁ, যেটা উজ্জ থাকে, তাই না? সাবজেক্ট ইউ উজ্জ থাকে অথবা সাইলেন্ট থাকে। আচ্ছা, 1 নাম্বার হলো সাবজেক্ট থাকে না। 2 নাম্বার খেয়াল করেন, বাক্যটা ডোন্ট দিয়ে শুরু হইতে পারে, বাক্যটা লেট দিয়ে শুরু হইতে পারে, বাক্যটা V1 দিয়ে শুরু হতে পারে, বাক্যটা বি দিয়ে শুরু হইতে পারে, বাক্যটা অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, বাক্যটা নেভার দিয়ে শুরু হতে পারে, বাক্যটা আপনার প্লিজ দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? এটা শুরু হতে পারে লেট, ডোন্ট, লেট, V1, বি, অলওয়েজ, নেভার, প্লিজ, কাইন্ডলি দ্বারা শুরু। এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাই, আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে আমার বলে হলান, আই হোপ এই জায়গাগুলোতে প্রশ্ন থাকবে না। আমি আপনাদেরকে একটা মারাত্মক টিপস দেখাই দেই, সেটা হচ্ছে দেখেন, এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে এটা ডোন্ট দিয়ে, এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে এটা লেট দিয়ে, আর এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এটা শুরু হতে পারে, এইটা শুরু হতে পারে আমাদের V1, বি, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ ইত্যাদি দ্বারা। আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো, হ্যাঁ, আমরা যেটা মাথায় রাখবো, যদি সেন্টেন্সটা ডোন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনি যখনই ইনভার্টেড কমাটাকে তুলে দিবেন সেইখানে লিখবেন আপনি নট টু। আর যদি লেট দিয়ে বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে টু বসবে, আর বাকি যা আছে এই সব ক্ষেত্রে, হ্যাঁ, আমরা টু লিখব। আবার আমি বলি, ডোন্ট দ্বারা শুরু হলে নট টু, লেট দ্বারা শুরু হলে দ্যাট, আর বাকি যা আছে এই সব ক্ষেত্রে আমরা টু লিখব। ঠিক আছে? রাধারানী, ধন্যবাদ আপনার ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসে মেনশন করায়, অসংখ্য ধন্যবাদ। আপনাদের হবিগঞ্জে গেলে আপনাদের এলাকায় আমাদের দাওয়াত থাকবে। হ্যাঁ, আপনাদের হবিগঞ্জে অবশ্য আমি 2019 সালে গিয়েছিলাম ক্লাস নিতে, যখন এটা ছিল আপনাদের হবিগঞ্জ কলেজের সাথে আর কি, হ্যাঁ, ওই যে প্রেস ক্লাবের উপরে ছিল তখন। আচ্ছা বাবা, তাহলে আমরা এটা পারবো। হ্যাঁ, তাহলে আমরা মাথায় রাখবো, ডোন্ট থাকলে নট টু বসে, লেট থাকলে দ্যাট বসে, আর বাকি যা আছে সব ক্ষেত্রে আমরা টু লিখবো। তো এইবার দেখেন তো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বগুলো কি লিখবো? হ্যাঁ, আমাদের রিপোর্টিং ভার্বগুলো আসলে কি হওয়া উচিত? যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বা নিষেধ বোঝায়, খেয়াল করেন, আদেশের ক্ষেত্রে নিষেধের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আপনি অর্ডার লিখতে পারবেন। তবে আপনি যদি চান যে না ভাই আমি নিষেধের ক্ষেত্রে অর্ডার লিখবো না, আমি নিষেধের ইংরেজি হচ্ছে ফরবিড অথবা প্রোহিবিটেড, এই দুটোর যে কোনো একটা লিখবো, ওকে, লিখতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন? ফরবিড অর প্রোহিবিটেড যে কোনো একটা লিখতে পারেন। মজার ব্যাপার হচ্ছে নিষেধের ক্ষেত্রে আপনি যদি অর্ডার লেখেন এরপরে নট লিখতে পারবেন। তবে নিষেধের ক্ষেত্রে আপনি যদি রিপোর্টিং ভার্ব হিসেবে ফরবিড ব্যবহার করেন, ফরবিড মানেই হলো মানা করা। মানা করা মানে কি? মানার সাথে একটা না আছে। প্রোহিবিটেড মানে মানা করা, এক্ষেত্রে নট লেখা যাবে না। এইখানে নোক্তা দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মার্ক করে রাখেন। উপদেশ বোঝাইলে আমরা অ্যাডভাইসড লিখবো, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড লিখবো, যদি প্রস্তাব বোঝায় তাহলে শুধু প্রপোজড না, হ্যাঁ, প্রপোজড টু লিখবো। এইখানে আমরা মাথায় রাখবো সাধারণত লেট আস অথবা লেটস থাকলে প্রস্তাব বোঝায়। আবারও বলি, লেটস বা লেটাস থাকলে সাধারণত সেটা প্রস্তাব বোঝায়। ওকে, আমি এখানে সাধারণত লিখে দিলাম, হ্যাঁ, এটার কিছু ব্যতিক্রম
রয়েছে। আর যদি অন্যান্য বোঝায়, অর্থাৎ আপনি বুঝতেছেন না যে আপনার সাথে কথা বলতেছে সে কি আপনার আদেশ করতেছে, নিষেধ করতেছে, উপদেশ দিচ্ছে, অনুরোধ করতেছে, নাকি অনুমতি চাইতেছে। হ্যাঁ, মানে আপনি তার কথার টোন শুনে বুঝতেছেন না এটা কি আদেশ নাকি উপদেশ। যদি এইরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে টোল্ড লিখবো আমরা। ওকে, এরকম সিচুয়েশন হলে আমরা টোল্ড লিখে ফেলবো। তাহলে আসেন বাবা পরের অংশটাতে আমরা জাম্প করি। পরের অংশটাতে আমরা জাম্প করি। আচ্ছা, এইবার মাথায় রেখেন আমি এই কথাটাই এই জায়গাতে বলছি। দেখেন যে সাধারণত সাবজেক্ট থাকে না, অর্থাৎ ইউজ থাকে। ডোন্ট থাকলে নট টু, লেট থাকলে দ্যাট, আর বাকি সব ক্ষেত্রে শুধু টু বসে। এই কথাটা এইখানে বলা হয়েছে। দেখেন বাবা যে লিঙ্কার গুলো কি হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, লেট দ্বারা বাক্য শুরু হলে দ্যাট বসে, ডোন্ট দ্বারা বাক্য শুরু হলে নট টু বসে, আর বাকি যা আছে সব ক্ষেত্রে শুধু টু বসে। ওকে, সব ক্ষেত্রে শুধু টু বসে। তাহলে আসেন আমরা এবার এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা। বৃদ্ধ লোকটা হলো আমাদের এখানে সাবজেক্ট, বৃদ্ধ বেড়া মানুষ, তাই আমরা এখানে ম্যান না ধরে এটাকে হি ধরে নিচ্ছি। টোল্ড এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। দ্য মেইড, এইবার দেখেন মেইড মানে হলো রানী, তাই না? তবে এই রানীর সামনে একটা চাক আছে বাবা, চাক রানী। ঠিক আছে, এটা কোন ধরনের রানী? চাক রানী। এই যে দেখেন এটা হলো অবজেক্ট। এখন উনি বেডা না বেডি যদি না বোঝেন তাহলে বিপদ। ন্যারেশনের ক্ষেত্রে পুরুষ নাকি মহিলা অর্থাৎ জেন্ডার যদি না বোঝেন তাহলে ডেঞ্জার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা মেইড মানে যেহেতু চাক রানী আমরা এটা সি ধরে নিলাম। এবার দেখেন প্লিজ আছে, তা প্লিজ থাকলে কি বোঝায়? প্লিজ থাকলে অনুরোধ বোঝায়। কি বোঝায় বাবা? প্লিজ দিয়ে অনুরোধ বুঝাইতেছে। তো অনুরোধ বোঝালে রিপোর্টিং ভার্ব হিসেবে কি লিখবেন? রিকোয়েস্টেড। ওকে, প্লিজ গিভ মি, এই যে মি কোন পারসন? ফার্স্ট পারসন। কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম, আই মি। তো আপনার আমার জানা আছে 1 2 3 এস ও এন, ফার্স্ট পারসন। কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট। তাহলে মিটা সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আসেন আমরা একটু ন্যারেশন পরিবর্তন করি। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য মেইড, আমরা লিখবো দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড। হয় রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কেন লিখলাম আমরা? ওই যে অনুরোধ আছে তো বাবা। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড দ্য মেইড, বৃদ্ধ লোকটা চাকরানীকে অনুরোধ করলো। কি অনুরোধ করলো? প্লিজ গিভ মি সাম ফুড। তাহলে এই বাক্যটা কি লেট দিয়ে শুরু হয়েছে? হয় নাই, তাহলে দ্যাট বসবে না। এটা কি ডোন্ট দিয়ে শুরু হয়েছে? হয় নাই, তাহলে নট টু বসবে না। অন্য অংশ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে শুধু টু লিখবো। আপনার আমার জানা আছে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় টু। এবার আর প্লিজ লিখবো না, কারণ প্লিজের কারণে রিকোয়েস্টেড হয়ে গেছে। টু গিভ, এবার মিটা হি অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে হিম সাম ফুড। আশা করি এতটুকু ক্লিয়ার। এই তো মাশাআল্লাহ সুরভি সুচি অহনা জেসমিন ওনারা লিখেই ফেলছেন। আয় হায় 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 হায়, অহনা গিভ লিখলেন কেন বাবা? টু এর পরে তো ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, বেস ফর্ম হয়। ওকে, পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ। এইবার আসেন ওস্তাদ, এবার আসেন 3 নং প্রশ্নটার উত্তর করি আমরা। ইউ টোল্ড হার, তুমি মেয়েটারে বললা ডোন্ট ট্রাই টু বি স্মার্ট বিফোর মি, আমার সামনে স্মার্ট হওয়ার চেষ্টা করবা না। মি কোন পারসন? ফার্স্ট পারসন। কি অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী। তো দেখেন এখানে একটা মজা আছে। হ্যাঁ, এখানে একটা মজা আছে, না বুঝলে সাজা মনে হবে। সেটা হচ্ছে আদেশ এবং নিষেধ বোঝালে আমরা অর্ডার লিখতে পারি, তবে নিষেধ বোঝালে আপনি চাইলে ফরবিড বা প্রহিবিটেড যে কোনোটাই লিখতে পারবেন। যদি ফরবিড বা প্রহিবিটেড লেখেন সেক্ষেত্রে নট লেখা যাবে না, তাই তো? তাহলে আমরা এই যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করাবো। তাহলে আমরা এটাকে দুটো ওয়েতে করতে পারি। আমরা এইভাবে লিখতে পারি ইউ, প্রথমবার যে ডোন্ট আছে আমরা এটাকে আদেশ ধরে নিচ্ছি, কারণ ডোন্ট মানে এটা নেগেটিভ আদেশ। ঠিক আছে, নিষেধগুলো নেগেটিভ আদেশ। তাহলে আমরা কি বলতে পারি? ইউ অর্ডারড হার। এবার ডোন্ট দিয়ে শুরু হয়েছে তাই আমরা লিখবো নট টু, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় ট্রাই টু বি স্মার্ট বিফোর
এই যে ছিল আই মি, এটা হয়ে যাচ্ছে কি ইউ নিজেই সাবজেক্ট, ইউ নিজেই অবজেক্ট, ইউ। এভাবে করতে পারি আমরা, হ্যাঁ, দুর্দান্ত উপায় এভাবে করা যায়। তাহলে আমরা এখানে কি ধরে নিলাম, আমরা এখানে এটাতে অর্ডার ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা যদি চাই যে না ভাই আমরা অর্ডার ধরবো না, আমরা ফরম্যাট ধরবো, ধরা যাবে, এটা কোনো সমস্যা নাই। এই ধরে ফেল বললে সাইন হওয়ার দরকার নাই, আমরা এটাকে যে কোনোটা হিসেবে ধরতে পারি, সেটা অর্ডার হিসেবে ধরতে পারি, হ্যাঁ। আমরা যদি অর্ডার হিসেবে না ধরে ফরম্যাট ধরতে পারি, তাহলে আমরা এখানে লিখবো ইউ ফরবেড হার। এইবার দেখেন ডোন্ট থাকলে নট টু বসে, কিন্তু ফরবেড নিজেই নেগেটিভ, তাই এখানে কেউ যদি নট টু লেখে তাহলে কিন্তু সেন্টেন্স শেষ। তাহলে এখানে লিখতে হবে শুধু টু, টু ট্রাই টু বি স্মার্ট বিফোর ইউ। অনেকে বলতে পারে স্যার এখানে তো একটা টু আসিল, এখানে যে দুইটা টু হলো, ভাই এটা তো ইনভার্টেড কমা উঠে গিয়ে টু করছে, ঠিক আছে। আচ্ছা, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, শরীফ সুচি এবং আব্দুল্লাহ আল মামুন ভাই লিখে ফেলছেন। ওকে ডিয়ার, তাহলে পারবো আমরা, আর এটা তো বাচ্চাদের। এবার দেখি আপনাদের মধ্যে কে চালাক আছেন। যিনি চালাক তিনি এই প্রশ্নটার উত্তর দুর্দান্ত ভাবে দিতে পারবেন। দেখি আপনাদের মধ্যে কে চালাক চতুর মানুষ আছেন। চালাক চতুর যিনি, তিনি এই প্রশ্নটার উত্তর খুব চমৎকার উপায়ে দিতে পারবেন। ট্রাই করেন দেখি। she told him, এখানে একটা মেয়ের কথা বলা হলো, যে মেয়েটা হিম ছেলেটারে বললো প্লিজ। এখানে একটা দুটো ঘটনা দেখতে পাচ্ছি আমরা। প্লিজ আমরা জানি প্লিজ থাকলে হয় রিকোয়েস্টেড, আবার ডোন্ট থাকলে হয় ফরবেড। প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, দয়া করে আমার মনে ব্যথা দিও না। এই মাই বলতে মেয়েটা কথা বলছে, কিন্তু দেখি এইটা আমরা কে পারি এটা, হ্যাঁ আমরা একটু চেষ্টা করি। চেষ্টা করেন তো বাবা, দেখি পারেন কিনা, করতে পারেন কিনা। আসেন আমরা একটু মিলেমিশে করি কাজ। তাহলে আমরা এখানে কি লিখবো, she asked him, মেয়েটা ছেলেটারে, মাই গড আস্ক লিখলাম কেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি প্লিজ লিখবো নাকি ডোন্ট লিখবো। তাহলে আমাদের কি এমন কিছু নিতে হবে যেটা প্লিজের কারণে অনুরোধ বোঝাবে, আবার ডোন্টের কারণে নিষেধ বোঝাবে। এক্ষেত্রে বেস্ট ঘটনা হতে পারে আমরা প্লিজের জন্য রিকোয়েস্টেড নিয়ে নেই। আমরা লিখবো she requested him, তাহলে মেয়েটা ছেলেটাকে অনুরোধ করলো। এবার প্লিজের জন্য রিকোয়েস্টেড লিখছি, ডোন্টের কারণে কি লিখবো, নট টু। শুধু টু কেন লিখলাম না, কারণ আমরা তো এখানে ফরবেড লিখি নাই। তাহলে দেখেন নট টু ব্রেক হার হার্ট। তাহলে মেয়েটা ছেলেরে বললো যে সে যেন তার মনে কষ্ট না দেয়, অর্থাৎ মেয়েটা ছেলেটাকে তার মনে কষ্ট না দিতে অনুরোধ করলো। একই এক সেন্টেন্স, দেখেন কিভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে ঘুরিয়ে লিখতে পারি। আশা করি ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। এই তো ধন্যবাদ, রাধারানীও লিখে ফেলছেন। আচ্ছা আচ্ছা, অহনা জেসমিন, থ্যাংক ইউ। তাহলে আসি আমরা এইবার, ও আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি বাবা। আমাদের একটা আপকামিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চলতেছে। এটা সময় হচ্ছে শনি সোম বুধবার রাত 8টায়, হ্যাঁ 23শে ফেব্রুয়ারি আমরা এই কোর্সটা চালু করতেছি। কোর্স ফি হচ্ছে 1500 টাকা, যেখানে 50+ ক্লাস থাকবে। যারা ভর্তি হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের একটা আপকামিং কোর্স আসতেছে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ ইন ডিটেইল। পার্টস অফ স্পিচ ইন ডিটেইল নামে আমাদের একটা কোর্স আসতেছে। এখানে ক্লাস থাকবে টোটাল 15টা, হ্যাঁ আমাদের এখানে পার্টস অফ স্পিচ নিয়ে 15টা ক্লাস থাকবে, যেটার কোর্স ফি হবে হচ্ছে মাত্র 400 টাকা। হ্যাঁ আমি ইংরেজিতে লিখলাম, নাহলে আবার অনেকে 800 টাকা ভাববেন। 400 টাকা এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। পার্টস অফ স্পিচ রিলেটেড A to Z কভার হবে। এই কোর্সটাতে 15টা ক্লাস থাকবে। 15টা ক্লাস মানে অনেক টিচারের 30টা ক্লাস। কারণ আমাদের যে 15টা ক্লাস হবে 2 ঘন্টার ক্লাস। হ্যাঁ আমি চাইলে আরো 2-1টা বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমাদের জাস্ট পার্টস অফ স্পিচে বস হইতে চান, দেখেন মাথায় রেখেন, যিনি পার্টস অফ স্পিচে বস
তিনি ইংরেজির মনে করেন 70% পারে। মশিউর রহমান রিফাত ভাই বলছেন আমি করব স্যার। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এই কোর্সটাতে যুক্ত হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01917212236 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স পাবেন। হ্যাঁ, এটা টিচার স্টুডেন্ট থেকে শুরু করে, হ্যাঁ আমি মনে করি যে এই কোর্সটা, হ্যাঁ এই কোর্সটা স্পেশালি ছোট ছোট বাচ্চা যারা আছেন, ছোট বাচ্চা বলতে মানে ক্লাস 5-6 এই স্টুডেন্টরাও চাইলে এই কোর্সটাতে যুক্ত হতে পারবে। ওকে, পার্টস অফ স্পিচে বস না হইতে পারলে জীবনে মনে করেন চরম লস হয়ে যাবে। হেলেনা আক্তার আমি করতে চাই। হ্যাঁ হেলেনা আক্তার ইনশাআল্লাহ। ইমাম ভাই বইয়ের কথা বলতেছেন শুধু ভাই, আমি প্রতিটা লাইভে বলছিলাম যে ভাই আমি একটু অসুস্থ থাকার কারণে, আমার আম্মু অসুস্থ ছিল, বাসায় ওয়াইফও অসুস্থ, সে বেড রেস্টে আছে আর কি। আমার ওয়াইফের জন্য দোয়া করেন, আল্লাহ ভালো রাখুক। সৌরভ ভাই বলছেন আমি ইন্টারেস্টেড। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের কোনো না কোনো কোর্সে যুক্ত হয়েছেন, এই পর্যন্ত আমি প্রায় 20টার মতো কোর্স করিয়েছি, যারা কোনো না কোনো কোর্সে আমার সাথে এর আগে যুক্ত ছিলেন তাদের জন্য এই কোর্সটা হচ্ছে 300 টাকা। তাদের জন্য এই কোর্সটা হচ্ছে 300 টাকা। এই কোর্সটা শুরু হবে রমজান মাসে, এই কোর্সটা শেষ হবে রমজান মাসেই। ঠিক আছে, এই একটা কোর্স দিয়ে আপনি দেখা গেছে ইংলিশের যারা টিচার, ইংলিশের যারা টিচার অথবা ইংলিশের যারা স্টুডেন্ট, হ্যাঁ খুব হাই লেভেলের স্টুডেন্ট, এদের সাথে মনে করেন একবারে খেলতে পারবেন ইনশাআল্লাহ। পার্টস অফ স্পিচের এই ক্লাস নিয়ে আপনি খেলতে পারবেন। দেখেন অনেকে মনে করেন যে ভাই আমি তো পার্টস অফ স্পিচ পারি। দেখেন আপনি তখনই বলবেন যে আমি পার্টস অফ স্পিচ পারি, কখন বলবেন? যখন একটা প্যাসেজের, ধরে নেন একটা প্যাসেজে 500 ওয়ার্ড আছে, ধরে নিচ্ছি আমরা একটা প্যাসেজে 500 ওয়ার্ডস আছে। যদি কেউ প্রথম ওয়ার্ড থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করতে করতে এই 500টা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বলতে পারে, আপনি মনে রাখবেন উনি পার্টস অফ স্পিচ পারে। হ্যাঁ, বাকিরা পারে না। শহীদুল ভাই কবে থেকে ক্লাস শুরু হবে? রমজান মাসে শুরু হবে ভাই। এই ক্লাসটা রমজানেই শুরু, রমজানেই শেষ। ঠিক আছে, এর সাথে আরো 2টো ক্লাস প্লাস হইতে পারে, মাইনাস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। তো যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স সাথে যুক্ত হতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন। আচ্ছা এইবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্সের। আমরা দেখলাম মানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলেছিলাম কি দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু হতে পারে, এটা আমাদের দেখা হয়ে গেছে। অন্যান্য যা দিয়ে শুরু হতে পারে এইটাও দেখছি। আমরা যেটা দেখি নাই সেটা হচ্ছে লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে। এই লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু হয় সেখানে 2টা নিয়ম আছে। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেখানে 2টা নিয়ম আছে। এই 2টা নিয়ম শোনায় সোহাগ অফার। আচ্ছা এটা রমজানুল মোবারকের অফার ভাই। হ্যাঁ, এটা রমজান মাসের অফার আর কি। আমি আমার জীবনে কখনো এইভাবে মানে কোর্সের পেমেন্ট কমাই নাই। তো পরে আমাকে কয়েক ভাই বললো যে ভাই আমার শুধু পার্টস অফ স্পিচ দরকার, বা পার্টস অফ স্পিচটা নিয়ে বলেন, এটা তো সবারই লাগে, এটা প্রিলি বলেন রিটেন বলেন সব জায়গাতেই লাগে। আর রিটেনে কিভাবে পার্টস অফ স্পিচ লাগে আমি এটা আরেকদিন দেখাই দিব, কত গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাই দিব। আব্দুল্লাহ মাসুম বলতেছেন স্যার ক্লাস তো ডিলিট হয়ে যাবে নাকি ফেসবুকে, এই বিষয়টা নিয়ে কিছু একটা বলেন। আচ্ছা এটা নিয়ে আমি লাইভে আসবো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখেন আপনাদের সাথে একটা দুর্দান্ত বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে লেট আসের এই বিষয়টা খেয়াল করার আগে আপনাকে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। এটাকে মানে এই নিয়মটার সাথে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম জড়িত আছে ভাই। হ্যাঁ, আমাদের এই নিয়মটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল জড়িত আছে। সেই রুলটা কি ভাই? হ্যাঁ, মানে আমার কাছে খুব দুঃখ লাগে কি জানেন, লেট আসে আমি যে নিয়মটা আপনাদের সাথে এখন আলোচনা করব, এই নিয়মটা নিয়ে বাংলাদেশের অনেক বইয়ে, হ্যাঁ আমি সব বই বলছি না, বাংলাদেশের স্যার সকল কোর্সের মেন্টর কি আপনি না আপনার আলাদা? না ভাই, মানে সব কোর্সে মানে আমাদের ইংরেজি টিচার আমি শুধু এখন একাই আছি আর কি। আর আমরা যখন জবের একসাথে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সবকিছু যুক্ত করি, সেক্ষেত্রে আমি আমার সাথে দেখা গেছে আমার সাথে মানে কি আমাদের সাথে লিটারেচার পড়ানোর জন্য অনেক টিচারও থাকে। লিটারেচার যে আমি পড়াই না তা না, আমার লিটারেচার নিয়ে ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে লিটারেচারের সময় আর দিতে আমার ভালো লাগে না, আমি এই টাইমটা মানে হায়ার লেভেলের রিডিং রাইটিং নিয়ে কাজ করতে ভালো লাগে আর কি, বুঝছেন।
তাহলে বাবা এখন আমরা যে রুলটা নিয়ে কথা বলবো, বইগুলোতে এই রুলটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখেন, আপনারা জানেন যে আমি, তুমি ও সে, এই জিনিসটাকে এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় আমরা। যারা এই বিষয়টা জানেন তারা এটাও জানেন। তাহলে যদি এরকম হয় আই, ইউ অ্যান্ড হি, এটাও কি হবে? আমরা। মানে কি বাবা? উই। 2 নম্বর আরেকটা বিষয় আছে, যদি এরকম থাকে তুমি ও আমি, অথবা আমি ও তুমি, এর মানেও কি? ওই যে একত্রে বললে আপনি কি বলবেন? আমরা। এখানে তুমি না বলে আপনি চাইলে বলতে পারেন সে ও আমি, সে এবং আমি, এর মানেও কি? আমরা। অর্থাৎ আপনি এখানে ইউ অথবা হি যারই যোগ করেন, অ্যান্ড আই, ঘুরে ফিরে কি হচ্ছে রে বাবা? উই হইতেছে। এটা আমরা একটু মাথায় রাখবো। 3 নাম্বার, যদি এরকম হয় তুমি ও সে, তুমি ও সে, বাংলায় কি বলবেন? তোমরা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে বাংলাদেশের বিভিন্ন বই এটা শতভাগ মানে কারেক্ট লেখে নাই। বিভিন্ন বই এটা একটু হালকা পাতলা ব্যাখ্যা করছে, কিছু কিছু জায়গায় ব্যাখ্যা করে নাই। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি ইউ অ্যান্ড হি, অথবা ইউ অ্যান্ড শি, যাই বলেন আপনি, ঘুরে ফিরে কি হবে? ইউ হয়ে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে ভাইয়া প্রথম ইউ আর দ্বিতীয় ইউ এর মধ্যে পার্থক্য কি? প্রথম ইউটা ছিল সিঙ্গুলার, পরের ইউটা হচ্ছে প্লুরাল। রাজীব ভাই বলতেছেন স্যার কালকের ক্লাসটা ডিলিট করছেন। না না ভাই, ক্লাস ডিলিট করবো কেন? আস্তাগফিরুল্লাহ। কি বলেন? পেজে আমি লাইভ নিচ্ছি, মানে আপনাদের জন্যই তো নিচ্ছি আর কি। পেজে লাইভ নেই, ডিলিট করি না, এটা আছে। হ্যাঁ, আচ্ছা। 4 নাম্বার, সেটা হচ্ছে যদি এরকম থাকে সে ও তিনি, অথবা সে ও রানা, যদি দুটোই থার্ড পারসন থাকে তাহলে কি হবে? তাহারা, মানে তারা। হি অ্যান্ড শি, অথবা হি অ্যান্ড রানা, এই ঘুরে ফিরে কি হবে? এটা দে হয়ে যাবে। তো এই অংশটা যদি আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে লেটের যে রুলটা আমরা এখন ব্যাখ্যা করব, এটা আপনার বুঝতে মারাত্মক সুবিধা হবে। তো দেখেন, আমি বলি লেটের কিন্তু দুটো রুল আছে। একটা হচ্ছে লেট আসের রুল, আরেকটা হচ্ছে লেট প্লাস, হ্যাঁ, লেট প্লাস আস ব্যতীত অন্যান্য অবজেক্ট থাকলে কি হতে পারে সেই রুল। শিফা স্যার প্রতিদিন ক্লাস নিলে, মিফা, সরি শিফা না, মিফা স্যার প্রতিদিন ক্লাস নিলে চাপ হয়ে যাচ্ছে। মিফা, আম্মা জান আমি যে কয়েকদিন অসুস্থতার কারণে, আবার গ্রামে থাকার কারণে ক্লাস নিতে পারি নাই বাবা। আমার যে কয়েকটা দিন মিস হয়ে গেছিল, এই জন্য নিয়মিত ক্লাস নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকের পর থেকে আপনাদের ক্লাসের চাপ কমাই দেবো ইনশাল্লাহ। জান মেফা, হ্যাঁ, আগামীকাল আসবো, আমি লাইভে আসবো, এসে মানে আগামীকাল লাইভে আপনাদেরকে ন্যারেশনের আরো কিছু বিষয় আলোচনা করব, করায় এরপরে আপনাদের চাপ কমাই দিব। জান, ঠিক আছে বাবা? হ্যাঁ সাইফুল ভাই, আর কয়েকটা দিন লেট হবে ভাই। হ্যাঁ, আর কিছুদিন লেট হবে আর কি। তাহলে এই দুটো রুল আমরা আলোচনা করব। তো আজকে আর বেশি যাচ্ছি না, নেন, আপনাদের চাপ হয়ে যাচ্ছে, আজকে আমি আর বেশি যাচ্ছি না। জাস্ট এই এতটুকু তথ্য, এইটা আপনারা একটু টিএম, টিএম মানে কি বাবা? একবারে টানা মুখস্থ, একবারে ঠাডা মাথায় রাখবেন, মুখস্থ রাখেন, রাখলে নেক্সট ক্লাসে আমরা দেখব। হ্যাঁ স্যার, আপনার কোর্সগুলোর ক্লাস সংখ্যা উল্লেখ করলে ভালো হইতো। ভাই, ওই যে বললাম আমাদের পার্টস অফ স্পিচের কোর্সের ক্লাস হচ্ছে শুধু পার্টস অফ স্পিচ নিয়ে। আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার ক্লাস হবে। 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস কাউন্ট করলে 15টা ক্লাস 30টা হয়ে যায়। ঠিক আছে? আমাদের 15 থেকে 17টা ক্লাস হবে। আর আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা আছে, এখানে 50+ ক্লাসেস। হ্যাঁ, এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ক্লাস। আপনি 1 ঘন্টায় কনভার্ট করলে এখানে 100+ ক্লাস পাবেন ভাই। ওকে সাইফুল ইসলাম ভাই, আরো কিছু ক্লাস পাবেন আপনারা। হ্যাঁ, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে পারি নাই, আমরা আরো কিছু ক্লাস দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের একটু পরে মিটিং আছে সাইফুল ভাই। আচ্ছা, তাহলে বাবা এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা তাহলে রাখলাম। ঠিক আছে, আগামীকালকে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন আগামীকাল হচ্ছে না, তবে প্যাসেজ ন্যারেশনের কিছু জায়গা আমি আপনাদেরকে দেখায় দিব। আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে
আমরা ন্যারেশনের থার্ড পার্ট বা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। ওই জায়গাতে কিছু কিছু দুর্দান্ত তথ্য পাবেন, যে তথ্যগুলো বই এইভাবে দেয়া নাই বা দেয়া উচিত ছিল, দেয় নাই বা আংশিক দেয়া আছে, অথবা দেয়া থাকলেও আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি নাই। তো এই সবকিছু বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা হবে ইনশাল্লাহ। আগামীকালকে আপনাদের সাথে রাত্রে 9টা থেকে 9:30টার মধ্যে আমরা লাইভে আসবো। সেই ক্লাসে আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।